ঢং করছেন? হোয়াট? ডং করবো কেন? আর ডং করে কিভাবে? তুরফা এবার হেসে উঠল। এপাশ থেকে হাসি শব্দ শুনতেই তন্ময়ও হেসে উঠল। তুরফা হাসি থামিয়ে বলল, আসেননি কেন? যাইনি। কে বললো? অবশ্যই গিয়েছিলাম, তবে যার জন্য এত কষ্ট সেই কিনা ওয়েট করতে পারলো না। সো স্যাড। এই এই, একদম মিথ্যে বলবেন না বলে দিলাম। ছিলেন না আপনি, আসেননি। তন্ময় হেসে বলল। আচ্ছা ম্যাম, আপনি যখন বলছেন তবে ছিলাম না। অতঃপর তাদের মাঝে কতক্ষণ ধরে ফোন আলাপ চললো, ওরাও টের পেল না। তরুণা রুমে আসতেই তড়িঘড়ি করে কল কেটে দিল। তরুণা লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ল। তুরফা অন্য পাশ ফিরে শুয়ে রইল। দু চোখের পাতায় ঘুমের দেখা মিলল না। চোখ বুঝতেই শুধু তন্ময়ের হাসি মুখটা চোখের সামনে ভেসে উঠল। তুরফা পড়ল মহা ঝামেলায়। কি হচ্ছে তার সাথে? এই লোকটাকে কেন সে ভুলতে পারছে না? তবে কি লোকটাকে সে ভালোবেসে ফেললো? আচ্ছা, এটা কি তবে প্রণয়ের সূচনা? তুরফা কি সেই তন্ময় নামক মানুষটার মায়ায় পড়ে গেল? আচ্ছা, এভাবেও কি ভালোবাসা যায়? আবরার বেশ কিছুক্ষণ বেলকনির ইজি চেয়ারটায় বসেছিল। রাতে আকাশে জল করে জ্বলছে সাদা ধপধপে গোল থালার মতো একটা চাঁদ। পুরো আকাশ জুড়ে ছোট ছোট তারকারাজির মেলা। চারপাশে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। চারপাশটা চাঁদের আলোয় আলোকিত হয়ে উঠেছে। আবরার কারোর সাথে ফোন আলাপে ব্যস্ত ছিল। প্রায় আধ ঘন্টা ধরে কারোর সাথে কথা বলছে সে। কথা শেষ করে রুমে ফিরতেই দেখলো ফুল সজ্জিত বিছানায় একটা সদ্য ফোটা রক্তজবা। বিছানার মাঝখানটায় বাচ্চাদের মতো জড়সড় গুটিসুটি মেরে শুয়ে আছে। বিয়ের লাল বেনারসি গহনা এখনো গায়ে জড়ানো বাচ্চা মেয়েটার। কি অদ্ভুত সুন্দর লাগছে মেয়েটাকে। আবরার গভীর দৃষ্টি নিক্ষেপ করে ইলমিকে পর্যবেক্ষণ করলো। ফুল সজ্জিত বিছানাটা যেন এক সদ্য ফোটা রক্তজবা হয়ে শুয়ে আছে। আবরার ধীর পায়ে বিছানার পাশটায় বসলো। এক হাতে বালিশ টেনে ইলমির মাথার নিচে দিতে ইলমি নড়ে চড়ে উঠলো। সাথে সাথে ভ্রু কুচকালো। আবরার হাসলো। এই বাচ্চা মেয়েটা কিনা তার অর্ধাঙ্গিনী ভাবা যায়। আবরার ভাবনার মাঝে ইলমি আবরার হাত জড়িয়ে নেয়। হালকা টান পড়তে আবরার ইলমির দিকে ঝুঁকে পড়ে। দুজন মানুষের মাঝে কিছুটা দূরত্ব, এতটা কাছাকাছি সে আসতে চায় না। তাই তো তখন তড়িঘড়ি করে বেলকনির দিকে পা বাড়িয়েছিল। কিন্তু এই মেয়েটাকে দেখো, ঘুমন্ত অবস্থায় মেয়েটা তাকে টানছে, তার প্রতি আকর্ষিত করছে। সব দোষ এই বাচ্চা মেয়েটার। আবরারকে উন্মাদ করে তোলার শাস্তি তো এই মেয়েটাকে পেতেই হবে। আবরার ধীরে ধীরে ঘুমন্ত ইলমির একদম কাছে চলে যায়। ইলমির চোখে মুখে ফু দিতেই ইলমির ঘুমের ঘোরে চোখ পিটপিট করে, বিরক্তিতে শব্দ করে মুখ ঘুরিয়ে নেয়। আবরার বাঁকা হাসে। পুনরায় ফু দিতে ইলমি নড়ে চড়ে পাশ ফিরে। আবরার ইলমিকে জোরপূর্বক টেনে নিজের দিকে ফিরায়। কপালে গভীর চুমু এঁকে ঘুমন্ত ইলমিকে নিজের বলিষ্ঠ শক্তপোক্ত বুকের মাঝখানটায় ইলমির ছোট দেহখানা জড়িয়ে রুমের লাইট অফ করে শুয়ে পড়ে। রুমটা পুরো অন্ধকার হতে ইলমি চোখ মেলে। অন্ধকারে আবরার বলিষ্ঠ বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। আবরার ইলমিকে ফুপিয়ে কাঁদতে দেখে ভরকে যায়। তড়িঘড়ি করে রুমে লাইট অন করতে দেখে ইলমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এক পর্যায়ে হেঁচকি তুলে কাঁদতে লাগলো। ঘন কালো আখিদ্বয় জলে টইটুম্বর হয়ে উঠেছে। ফর্সা মুখশ্রী নাকের ডগা কান্না করার জন্য লাল হয়ে উঠেছে। গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটজোড়া বারবার কেঁপে কেঁপে উঠছে। আবরার ইলমিকে উঠিয়ে বসিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে? কাঁদছিস কেন? ব্যথা লাগছে? কোথায়? হাতে? কপালে? ইলমি কিছু না বলে কাঁদতেই লাগলো। আবার বলল, কি হয়েছে বল আমাকে, না বললে বুঝবো কি করে ইলমি? আবরারের কণ্ঠস্বর কিছুটা করুণ শোনালো। ইলমি হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে জানালো, তার আব্বাজান আম্মাজান ভাইজানকে খুব মনে পড়ছে। আবার হাতের উল্টো পিঠে ইলমি চোখ জল মুছে দিল। মুখে জড়িয়ে শান্ত করার চেষ্টা চালালো। আশ্বাস দিল সকালে ইলমিকে তাদের কাছে নিয়ে যাবে। ইলমি আবরারের বুকে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে কিছুটা থামলো। আবরার ইলমির গহনাগুলো নিজ হাতে খুলে দিয়ে ইলমিকে ফ্রেশ হতে পাঠালো। ইলমি ফ্রেশ হয়ে খয়েরি রঙের সুতির থ্রি পিস পরে ওয়াশরুম থেকে বের হলো। থ্রি পিসটা একটু আগেই আবিরা রেখে গিয়েছিল। এখন কিছুটা ভালো লাগছে তার, ফ্রেশও লাগছে। এতক্ষণ মাথাটা ভার ভার লাগছিল। গহনার শাড়িতে পাগল পাগল লাগছিল নিজেকে, অথচ সবাই তার কত প্রশংসা করলো। তাকে এই লাগছে, সেই লাগছে, পরীর মতো লাগছে, হ্যান ত্যান, কচু লাগছিল, পেতনির মতো লাগছিল। বিড়বিড় করে বলে ভেঙচি কাটলো। আবরার উল্টো দিকে ফিরে চোখের উপর হাত রেখে শুয়েছিল। ইলমি এক পলকে সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। ইলমিকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আবরার চোখ মুখ কুঁচকে ধমকে বলল, মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়িয়ে থাকার ইচ্ছা থাকলে রুম থেকে বের হওয়া, বাইরে গিয়ে দাঁড়িয়ে থাক বেয়াদব। ইলমি এতক্ষণে মুখ খুলল। সারাদিন সে মুখে কুলুপেটে ছিল তার আম্মাজানের আদেশে। এবার আর চুপ থাকতে পারলো না। মুখ ভেঙচি কেটে বলল, এই এই, একদম ধমকাবেন না বলে দিলাম। আমার রুম, আমি দাঁড়িয়ে থাকবো নাকি বসে থাকবো নাকি হামাগুড়ি দিব সেটা আমার ইচ্ছে, তাতে আপনার কি? আবরার ভ্রু কুঁচকে বলল, সরি, শুনতে পাইনি। কার রুম? ইলমি কোমরে হাত গুঁজে চট করে বলল, আজ থেকে এই রুম আমার। রুমের সবকিছুতেই আমার অধিকার, এমনকি রুমের মানুষটাও, উপস সরি, রাক্ষসটাও আমার। আবরার ভ্রু কুঁচকে বিড়বিড় করে বলল, যাক, ম্যাডামের মুখে বুলি ফুটেছে তাহলে। তবে বেশ গম্ভীর স্বরে ধমকে বলল, 1 মিনিট সময় দিলাম তোকে। 1 মিনিটের মাঝে রুম পুরো অন্ধকার চাই।
আর যদি না হয় তাহলে তোর। ইলমি ভয় পেল, তড়িঘড়ি করে লাইট অফ করে দিল। অন্ধকারে হাতরে বিছানার দিকে ধীর পায়ে হাঁটলো। বিড়বিড় করে বলল, লোকটা আস্ত একটা বদমাস, সবসময় শুধু হুমকি ধামকি। সে যে একজন এমপি, বাইরের মানুষটাকে হুমকি ধমকি দিবে বলে ঘরের বউকেও দিবে? কি আজব, কখনো ভালো তো কখনো খারাপ, দুমুখ মানুষ কোথাকার। আসলে লোকটা আস্ত একটা করল্লা, এর জন্যই তো কথাগুলো এমন তেতো, রাক্ষস একটা। বিড়বিড় করতে করতে ধীর পায়ে বিছানার পাশে গিয়ে বসলো। বিছানা হাতড়ে আবরারের থেকে বেশ দূরত্ব নিয়ে শুয়ে পড়লো। বেশ কিছুক্ষণ নড়াচড়া করতে লাগলো, এপাশ ওপাশ করতে লাগলো। আবরার ইলমিকে এভাবে এপাশ ওপাশ করতে দেখে গম্ভীর স্বরে বলল, আরেকবার নড়াচড়া করলে বেড থেকে ধাক্কা মেরে ফেলে দিব। ইলমি ভেঙচি কাটলো। আবরার মতো করে বলল, আরেকবার নড়াচড়া করলে বেড থেকে ধাক্কা মেরে ফেলে দিব। মগের মূল্য পেয়েছে। আবরার কিছু বলল না। রুম জুড়ে পিনপিন নীরবতা বিরাজ করলো। ইলমি কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লো। ঘুমের ঘোরে নিজেদের মাঝের দূরত্ব ঘুচিয়ে আবরারের গা ঘেঁষে আসলো। কিছু সময় পরে ঘুমের ঘোরে নিজের এক হাতে আবরারের পেটের উপর দিয়ে তুলে দিল। আবরার সবেমাত্র ঘুমোতে নিচ্ছিল, ঘুম ছুটে গেল তার। নিজে থেকে ইলমির হাত সরিয়ে দিল। ইলমি পুনরায় হাত তুলে দিতেই আবরার ইলমির তুলতুলে ছোট দেহখানা নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। অশান্ত ছটফট করা মনটা একটু হলেও শান্তি পেল যেন। ইলমিকে জড়িয়ে পরম শান্তিতে চোখ বুঝতেই দু চোখে রাজ্যের ঘুম এসে পাড়ি জমালো। অতঃপর প্রেয়সীকে বুকে জড়িয়ে আবরার এক শান্তির ঘুমের রাজ্যে তলিয়ে গেল। এক সুন্দর নতুন ভোরের সূচনা হলো। রাতের অন্ধকার কাটিয়ে ধরণীতে আলো ফুটে উঠল। জানালার পর্দা ভেদ করে রুমে সকালের মিষ্টি রোদ প্রবেশ করছে। চোখে মুখে রোদ এসে পড়তে আবরারের ঘুম ভেঙে গেল। নড়তে গেলে নিজের বলিষ্ঠ বুকের মাঝখানটায় কার উপস্থিতি টের পেল কেউ একজন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে আছে। ইলমির ঘুমন্ত মায়াবী মুখশ্রী পানে চাইতেই আবরার মুচকি হাসলো। ঘুমন্ত ইলমির মুখশ্রীখানা সরল নিষ্পাপ লাগছে আবরারের কাছে। আবরার মুগ্ধ হচ্ছে বারংবার। এই মেয়েটাকে দেখলেই তার চোখ জুড়িয়ে আসে। অদ্ভুত এক শান্তি অনুভব করে। ঘুমন্ত ইলমির কপালে টুপ করে চুমু এঁকে দিল। তারপর ইলমির থেকে ছাড়িয়ে নিল নিজেকে। পর্দাগুলো টেনে দিয়ে রুমটা অন্ধকার করে দিল। তারপর ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। ঘড়িতে 8টা। ইলমি এখনো ঘুমে বিভোর। এদিকে 8টা বেজে গেছে, সে টেরও পেল না। এমনকি কেউ ডাকলো না। ইলমির ঘুম ভাঙলো মাত্রই। পর্দা টেনে দেওয়ায় পুরো রুম এখনো অন্ধকার। পাশে তাকাতেই দেখলো পাশে আবরার নেই। ইলমি আড়মোড়া ভেঙে উঠে বসলো। চোখ মুখ কুঁচকে বলল, এই ভোরবেলা লোকটা আবার কোথায় গেল? বিছানা থেকে ঘড়িতে সময় দেখতে হতভম্ব হয়ে গেল। 8টা বেজে গেছে, অথচ সে ভাবছে 5টা কি 6টা বাজে। ইলমি আতকে বিছানা থেকে নেমে পড়লো। বিড়বিড় করে বলে উঠলো, আয় হায়, এত বেলা করে ঘুমালাম আমি। আম্মাজান পই পই করে বলে দিয়েছিল শ্বশুর বাড়িতে পড়ে পড়ে বেলা পর্যন্ত না ঘুমাতে। আপাতত প্রথম দিন যেন সে বেলা করে না ঘুমায়। যদিও সে বাড়িতে এসেছে, থেকেছে, এমনকি বেলা করে ঘুম থেকে উঠেছে, তবে তখন সেটা ফুপির বাড়ি ছিল। আর এখন এটা শ্বশুর বাড়ি, আগের মতো করা চলবে না। ইলমির চোয়ালদয় ঝুলে পড়লো। এই কথাটা যদি তার আম্মাজানের কানে যায়, তার আম্মাজান তাকে কি করবে সেটা শুধুমাত্র সেই জানে। ইলমি তড়িঘড়ি করে ওয়াশরুমে ছুটলো। ফ্রেশ হয়ে নিচে নামতে দেখলো ইমামুল তালুকদার সোফায় বসে খবরের কাগজে চোখ বোলাচ্ছেন। ইলমি হেসে সালাম দিল। ইলমির আম্মাজান পই পই করে বলে দিয়েছে মুরব্বিদের সালাম কালাম দিতে। ইমামুল তালুকদার হেসে জবাব দিলেন। ইলমি ধীর পায়ে কিচেনে গেল। কিচেনে আসমা বেগম ব্যস্ত হাতে রান্না করছে। সুফিয়া ফ্লোরে বসে সবজি কাটছিল। ইলমিকে দেখতে পেয়ে সুফিয়া পান খাওয়া পাথর পড়া দাঁতগুলো বের করে হেসে বলল, ওই যে ইমি আপা উঠা পড়ছে। আপা আপনি এনে আইলেন কেন? কিছু লাগবো? লাগলে আমারে কোন, আমি দিতাছি। আসমা বেগম বলল, কি রে ইলমি, কিছু লাগবে? ইলমি মাথা নাড়িয়ে না বুঝালো। আসমা বেগম বললেন, তাহলে? ইলমি ধীর কণ্ঠে বলল, আমি রান্নায় সাহায্য করি। আসমা বেগম হেসে উঠলেন। তার সাথে সাথে সুফিয়াও দাঁতগুলো বের করে হো হো করে হেসে উঠলো। ইলমি হকচকে উঠলো। ফ্যাল ফ্যাল চোখে তাদের দিকে তাকিয়ে ভাবলো, এখানে সে কি এমন বললো যে তাদের দুজনের এত হাসি পেল? কি অদ্ভুত ব্যাপার স্যাপার। আসমা বেগম বলল, রান্না করেছিস কখনো? ইলমি মাথা নেড়ে না বুঝালো। সত্যি তো সে কখনো রান্না করেছে? করেনি তো। সুফিয়া হাসতে হাসতে বলল, ইমি আপা, আপনি কি রান্নার ঘরে কখনো গেছেন? আপনি কেমনে সাহায্য করবেন কন্ত? ইলমির গায়ে লাগলো বোধহয় কথাটা। সে কখনো রান্না করেনি বলে কি কখনোই পারবে না? এমন তো আর না, চেষ্টা করলে অবশ্যই পারবে। ভ্রুকুটি কুচকে সুফিয়ার উদ্দেশ্যে বলল, সুফিয়া পা, কখনো রান্না করিনি বলে কি আমি রান্না পারি না নাকি? সুফিয়া মুখ কুচকে ফেললো। থমথমে কণ্ঠে বলল, ইমি আপা, আমার নাম সুফিয়া, সুফিনা। ইলমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, সুফিয়া পা, আমার নাম ইলমি, নট ইমি। দেখেন খালা, ইমি আপারে তুমি ভালোবাসে ইমি ডাহি, হে খানা মারে সুফি ডাহে কন্ত। দেখো ফুপি, সুফি তো আমিও ভালোবাসে ডাকি, এতে আপার এত কেন লাগে কও তো? আসমা বেগম মুচকি হাসলেন। দুজনের আড়াআড়ি জবাবে পরপর ধমকে উঠলেন।
এই চুপ করবি তোরা? এই সুফিয়া তোর হলো? সুফিয়া চোখ মুখ কুচকে বলল, হ খালা হইছে, দাঁড়ান ধোয়া দিয়ে নিয়ে আই। ইলমি সুফিয়াকে ভেঙচি কাটলো। আসমা বেগম বলল, খিদে পেয়েছে? ইলমি মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। বিড়বিড় করে বলল, আমার খিদে পেয়েছে ফুপি কিভাবে বুঝলো? ফুপি কি মনের কথা বুঝে যায় নাকি? 3 পাথরকে ডেকে নিয়ে আইতো। ইলমি চোখ বড় বড় করে তাকিয়ে রইলো। এটা কি আদৌ তার শ্বশুরবাড়ি নাকি এ যেন সব আগের মতোই চলছে, কোনো পরিবর্তন নেই। অথচ ইলমির আম্মা কত কিছু শিখিয়ে পড়িয়ে দিলেন। ইলমির মাথা নেড়ে কিচেন থেকে বের হতে নিলেই এমন সময় রান্নাঘরে মিলি ছুটে আসলো। ইলমির সামনে পড়তেই মিলি চমকে উঠলো, যেন ইলমি ভ্রুকুচকে তাকাতে দেখলো মিলির চোখ মুখে কেমন যেন আশঙ্কা দেখলো, যেন মিলি ভীষণ ভয় পেয়ে আছে। ইলমি মুখ তুলে কিছু বলতে নিলেই মিলি তড়িঘড়ি করে সরে গিয়ে আসমা বেগমকে বলে উঠলো, আন্টি আপনার কোথায়? আমাকে আজ চলে যেতে হবে, রিসেপশনের দিন হয় আবার আসবো। মিলি চলে যাওয়ার আগেই ইলমিকে সবটা জানতে হবে। ইলমি থমথম মুখে চলে গেল। ওদের সামনে মিলিকে কিছু জিজ্ঞেস করা ঠিক হবে না। ইলমি জানতে চায় মিলি কেন এমন করলো তার সাথে। ওই লোকগুলোর সাথে মিলির কি কানেকশন? ঘুটঘুটে অন্ধকার বন্ধ পরিত্যক্ত গোডাউনে 5 জন লোক, করিম, সেলিম, হাবিব, সাত্তার, রিফাত। অচেতন আহত মানুষ চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। চোখে মুখে পানি ছিটা পড়তে এক এক করে 5 জনই পিটপিট করে চোখ মেলে চাইলো, কিন্তু নিজেদের অবস্থান ঠাউর করতে পারলো না। চোখ মেলে তাকাতেই সব অন্ধকার দেখলো, কোথাও কোনো আলোর ছিটে ফোটাও নেই। হাত পা নাড়াতে গিয়ে বুঝলো তারা বন্দী ফাহাদ আবরার নামক মানুষটার হাতে। অবশেষে তারা ধরা পড়ে গেছে। করিম হাত পায়ের বাঁধন খোলার হাজার চেষ্টা করেও পারলো না। কিছুক্ষণ পর গর্জে ওঠে, চেঁচিয়ে বিশ্রী ভাষায় গালাগাজ করতে লাগলো। জানোয়ারের বাচ্চা, বাইধ্যা রাখছোস কে? কই পালাইছোস? কুত্তার বাচ্চারা কই আনছোস? কই রাখছোস? আমাগরে বান্ধন কইলা দে। কথা শেষ করার আগে গোডাউনের দরজা খুলে গেল। বাইরে জলজল করে জ্বলতে থাকা এনার্জি বাল্বের আলো অন্ধকার গোডাউন ঘরে প্রবেশ করলো। এতে অন্ধকার কিছুটা কমলো। দরজায় এক কালো অবয়ব দেখা যাচ্ছে। আস্তে আস্তে ছায়া রুমের ভিতরে চলে এলো। 5 জন অন্ধকারে একে অপরের মুখ চাওয়াচাই করলো। আস্তে আস্তে ছায়াটা কাছে আসতে দেখলো এটা আবরার, তার সাথে আবির। আবরার পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে চেয়ার টেনে বসলো। আজকের আবরার যেন অন্য আবরার। আবরার 5 জনের মুখের দিকে চেয়ে অদ্ভুতভাবে শব্দ করে হাসলো। নির্জনতায় ঘেরা গোডাউনে আবরারের হাসির ঝংকার শোনা গেল। আবির সবটা দেখছে, ভয় লাগছে আবিরের। 5 জন ভয় ভয় চোখে আবরারের হাসি দেখছে। ঢোক গিলে করিম চেঁচিয়ে বলল, শালা তোর ময়না পাখি গায়ে হাত লাগছে বইলা আগুন লাগছে গায়ে আগুন। এই যে হাত বাইন্ধা রাখছোস, এই হাত তোর ময়নার গায়ে পড়েছে। আবরার হাসি থামালো। চোখে মুখে গম্ভীরতা দেখা গেল। তারপর আবারও হাসলো। হাসি থামিয়ে আবরার করিমের নাক বরাবর ঘুষি দিতে করিম পেছন দিকে হেলে পড়লো। নাক মুখ ছুটে গল গল করে রক্ত পড়তে লাগলো। আবির আঁতকে উঠলো। এই সে আবরার যাকে দেখে নিজের কাছে মানুষেরাও ভয় জমে যায়। এই সে আবরার যার সামনে কথা বলতে কয়েকবার ভাবতে হয়। আর এই আবরার সামনে গড়গড় করে যত সব আজগুবি কথা বলে যায় বাচ্চা মেয়েটা। এই আবরার কিনা এক বাচ্চা মেয়ের কাছে অসহায়। হায়, আবির আগে থেকে সবটা জানতো, বুঝতো, তবে কখনো সাহস করে বলে উঠতে পারতো না। কিন্তু আবরার কি করলো? শেষে কিনা বিয়ে করে নিল, তাও কাউকে না জানিয়ে। আর সেই বাচ্চা মেয়েটার দিকে হাত বাড়িয়ে ওরা ওদের কপাল পুড়িয়েছে। এখন ওদের কি হবে একমাত্র স্বয়ং ফাহাদ আবরার বলতে পারবে। আবরার কপালে আঙুল ঘেঁষে গম্ভীর স্বরে বলল, কে সাহায্য করেছে তোদের? তোদের মতো পাতি লোকদের কাজ এগুলো না। সত্যি বল, শাস্তি কম পাবি। করিমের অবস্থা দেখে বাকি 4 জন ভয় কাঁপতে লাগলো। সবটা বলেও দিল। আবরার সবটা শুনে রাগে থরথর করে কাঁপতে লাগলো। কপালের রগটা ফুলে ফেপে উঠলো। চোখ দুটো মুহূর্তে লাল বর্ণ ধারণ করলো। চেয়ারে লাথি বসাতে চেয়ার ছিটকে পড়লো দূরে। আবির সহ সবাই আটকে উঠলো। আবির ভয়ে ভয়ে বলল, শান্ত হন ভাই। আবরার রাগে ফুঁসতে ফুঁসতে রুম থেকে বের হতে গিয়ে বলল, ওদের ব্যবস্থা কর। আবির শুধু দুদিকে মাথা নাড়ালো। কেটে গেছে কয়েক মাস। ইলমি অনার্স প্রথম বর্ষে অ্যাডমিশন নিয়েছে। কিছুদিন হলো। সময়ের সাথে সাথে কিছু সম্পর্ক বিভিন্ন রূপ ধারণ করেছে। কিছু সম্পর্ক গিয়ে ঠেকে তিক্ততায়, আর কিছু সম্পর্ক ছড়ায় মধুরতা। কিছু সম্পর্কে বিচ্ছেদ, আর কিছু সম্পর্ক নতুন সূচনায়। সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যায়। মানুষের মন, সম্পর্ক, সব পৃথিবীর সমস্ত কিছুই পরিবর্তনশীল। এই তো ইলমি এই কয়েকদিনে আবরারের মাঝে নিজেকে পুরোপুরি হারিয়ে বসে আছে। আবরারের অপ্রকাশিত ভালোবাসা, ইলমির প্রতি যত্ন, সবকিছু ইলমিকে আবরারকে ভালোবাসতে বাধ্য করেছে। নিজেকে বলতে এখন তার আবরারই মনে হয়। একটা মানুষ কি করে কয়েকদিনের মাঝে এভাবে মায়ায় জড়িয়ে পড়তে পারে, এভাবে হুটহাট ভালোবাসতে পারে? হাউ স্ট্রেঞ্জ। আসলে কাউকে ভালোবাসতে মানুষের মায়ায় জড়াতে হাজারখানেক কারণ লাগে বলে মনে হয় না, বরং কোনো মানুষকে ঘৃণা করতে হাজারখানেক কারণ লাগে। হুটহাট কাউকে ভালোবাসা গেলেও হুটহাট কাউকে ঘৃণা করা যায় না। ইলমি ভীষণ করে মায়ায় জড়িয়েছে, ভালোবেসে ফেলেছে তার শ্যামবর্ণ কিউট এমপি মশাইকে। কে জানতো হুটহাট বিয়ে করা তার বরকে সে এতটা ভালোবেসে ফেলবে। তবে ইলমি ভেবে পায় না হঠাৎ কি এমন মিরাক্কেল ঘটলো
আবরারের মতো রাক্ষস রাজা দুষ্ট ইলমির মিষ্টি রাজা মশাই হয়ে গেল।